যেটা পড়বো আবরণী টিস্যু। এটা পড়ার আগে আগে তোমাকে কিছু কথা শিখিয়ে দিই। আবরণী টিস্যু থেকে সাধারণত এমসিকিউ তে কোশ্চেন বেশি হয়। এমসিকিউ, ইনফিনিটি স্টার এমসিকিউ তুমি বলতে পারো। দেখো বিভিন্ন ধরনের আবরণী টিস্যু আছে, যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু, কিউবয়েডাল, কলামনার, সিম্পল, স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড, বিভিন্ন ধরনের আবরণী টিস্যু আছে। এখান থেকে সাধারণত এমসিকিউ তে কোশ্চেন বেশি হয়। কি কোশ্চেন হবে? তোমাকে বলতে পারে যে স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় থাকে? বৃক্কের, বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। তার মানে এক্সাম্পল গুলো এখান থেকে মনে রাখা খুব বেশি জরুরি। তাহলে আমরা এই টপিকটা মেইনলি মনে রাখবো কেন? এমসিকিউ রিলেটেড কোশ্চেন গুলো অ্যান্সার করার জন্য। আসলে আমরা একটু রিডিং করি। এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে, যেটা আমরা একটু আগে বলছি নাম অনুযায়ী সংজ্ঞা। তাহলে আবরণ টিস্যু কাকে বলে? যারা বিভিন্ন অঙ্গের আবরণ দান করে। কেউ কেউ পাকস্থলীর আবরণ দান করে, কেউ হার্টের আবরণ দান করছে, কেউ ফুসফুসের আবরণ দান করছে। সোজা কথা, যারা এই আবরণ দান করার কাজে থাকে বা কাজে নিয়োজিত, তাদেরকে আমরা কি বলি? আবরণী টিস্যু বলি। দেখো এদের শুধু যে আবরণ দান করাই কাজ এটা কিন্তু না, তবে অঙ্গকে আবৃত রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। এই টিস্যু আরো 4টি কাজ করে। তো কি কি কাজ করে দেখো? অঙ্গকে আবৃত রাখে, এটা তো আমরা বললাম 1 নাম্বার। বাইরের আঘাত থেকে রক্ষা করে 2 নাম্বার। প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ এবং নিঃসরণ করতে পারে 3 নাম্বার। বিভিন্ন পদার্থ শোষণও করতে পারে 4 নাম্বার। তাহলে আবরণী টিস্যুর কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার হচ্ছে আবরণ দান করছে, 2 নাম্বার হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, 3 নাম্বার হচ্ছে বিভিন্ন পদার্থ যেমন প্রোটিন ক্ষরণ বা নিঃসরণ করতে পারে। আবার বিভিন্ন পদার্থ শোষণ করতে পারে, যেমন বাইরে থেকে পানি শোষণ করতে পারবে, খনিজ লবণ শোষণ করতে পারবে। ক্লিয়ার? তাহলে আবরণী টিস্যুর কয়টা কাজ আমার সাথে পড়ে শেষ করবে? 4টা কাজ। আবরণ দান করবে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে, প্রোটিন ক্ষরণ বা নিঃসরণ করতে পারে, বিভিন্ন পদার্থ শোষণ করতে পারে। একজন বলো তো দেখি, কে বলবে? কে বলতে চাও? যে বলবে তার পড়া হয়ে যাবে। হ্যাঁ বলো। অঙ্গকে আবৃত রাখে, সেটিকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে, প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ করবে, ক্ষরণ করবে, আর কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করবে। আচ্ছা দেখো আমি একটা চোরাই বুদ্ধি শিখাই দিই, খুব সহজ। কিভাবে মনে রাখবে? হ্যাঁ, মনে রাখবে হচ্ছে নিজের ত্বক দিয়ে। ত্বক দিয়ে মনে রাখবে, যে স্কিন, স্কিন দিয়ে মনে রাখবে যে এর কাজগুলো। দেখো ত্বক কি করছে? আবরণ দান করছে। আঘাত করলে ত্বকের উপরেই লাগে, তার মানে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কিছু জিনিস বের করবে, কিছু জিনিস শোষণ করবে। তুমি যদি ত্বকটাকে ভিজায় রাখো পানি দিয়ে, দেখবে একটু পরে পানিটা শুকায় গেছে। কেন শুকায় গেছে? কারণ এটা ত্বক শুষে নিচ্ছে। তাহলে আবরণী টিস্যু হচ্ছে শোষণ করতে পারে, আবার এখান থেকে ঘাম বের হয়। তাহলে আবরণ টিস্যু কি করে? কিছু জিনিস ক্ষরণ করতে পারে, যেমন কি ক্ষরণ করবে? প্রোটিন ক্ষরণ করবে। বুঝতে পেরেছো? তাহলে আবরণ টিস্যুর কাজ 4টা। আবরণ দান করবে, এর মাধ্যমে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। কিছু জিনিস শোষণ করতে পারে, কিছু ক্ষরণ করতে পারে। কি ক্ষরণ করবে? প্রোটিন ক্ষরণ করবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এবার আসো আবরণী টিস্যুর প্রকারভেদ আমরা পড়বো। দেখো আবরণী টিস্যুর কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটাই ভিত্তি পর্দার উপরে বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে তাদের অবস্থানের উপর এই টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস, দেখো নামের শেষে কি আছে? মাছ। এটাকে মাছ বানায় ফেলো, মাছ। স্কোয়ামাস। মনে রাখার সুবিধার্থে কিভাবে মনে রাখবে দেখো, টেকনিক শিখাচ্ছি। নামটা কি? স্কোয়ামাস আবরণী টিস্যু। তাহলে এটা প্রথম প্রকারভেদ আবরণী টিস্যু, স্কোয়ামাস। নামটা শেষে আছে মাছ, এটাকে মাছ বানায় ফেলো, মাছ। এটা কি হলো? স্কোয়ামাস। ঠিক আছে? মাছে কি থাকে? আঁশ থাকে। এরা দেখতে অনেকটা মাছের সেই আঁশের মতো, অথবা আঁশের মতো। দেখো দেখে মনে হচ্ছে না মাছের আঁশের মতো?
তাহলে যে আবরণী টিস্যু দেখতে মাছের আঁশের মতো বা মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং নিউক্লিয়াস গুলো তুলনামূলক দেখো অনেক বড়, তাদেরকে আমরা কি বলি? স্কোয়ামাস আবরণী টিস্যু বলি। পরীক্ষায় সবচেয়ে কমনলি যেটা আসে, কোন আবরণী টিস্যু দেখতে মাছের আঁশের মতো? পোলাপান মনে রাখতে পারে না, স্কোয়া মাছ এভাবে মনে রাখে সবসময়। মাছে আঁশ আছে, তাহলে স্কোয়ামাস টিস্যু দেখতে কেমন? মাছের আঁশের মতো চ্যাপ্টা এবং এদের নিউক্লিয়াস বড়। ক্লিয়ার? তাহলে সেই টিস্যুটাকে আমরা কি বলি? স্কোয়ামাস আবরণী টিস্যু বলি। দেখো, যে আবরণী টিস্যু দেখতে মাছের আঁশের মতো চ্যাপ্টা, নিউক্লিয়াস বড়, তাকে আমরা কি বলছি? স্কোয়ামাস আবরণী টিস্যু বলছি। এক্সাম্পলটা মনে রাখতে হবে, কারণ এটাই পরীক্ষায় বেশি আসে। তাহলে স্কোয়ামাস আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? বৃক্কের বোমেন্স ক্যাপসুলে। আমাদের বৃক্কের যে নেফ্রন থাকে, নেফ্রনের মধ্যে, তোমার নেফ্রন নাম শুনছো? নেফ্রন নাম শুনেছো? নো স্যার। দেখেছো নেফ্রন কেমন? আচ্ছা, আমরা যদি একটা বৃক্ষকে প্রস্থচ্ছেদ করি বা বৃক্ষ থেকে একটা টিস্যু উঠায় নিয়ে আসি, মাইক্রোস্কোপের নিচে রাখি, তাহলে এরকম অসংখ্য লাখ লাখ এরকম গঠন আমরা দেখতে পাবো, যেটাকে বলা হয় নেফ্রন। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নেফ্রন। এরকম একটা গঠন দেখতে পাই, যেটাকে বলা হয় নেফ্রন। এটা হচ্ছে বৃক্কের গঠন এবং কাজের একক। এই যে আমাদের কিডনি যেটা আছে, এটা কিডনিটা এই জিনিসটা নিয়েই তৈরি। এই নেফ্রনের এই যে উপরের অংশ যেটা, এটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। আমরা যখন চ্যাপ্টার 8 পড়াবো, এটা খুব ডিটেলস তুমি জানতে পারবে, আপাতত একটু জেনে রাখো। উপরের অংশ এটাকে কি বলে? বোম্যান্স ক্যাপসুল। তাহলে এই বোম্যান্স ক্যাপসুলে কোন আবরণী টিস্যু থাকে? স্কোয়ামাস আবরণী টিস্যু থাকে। আচ্ছা, এবার আসো কিউবয়েডাল আবরণী টিস্যু। দেখো নামের মধ্যেই সংজ্ঞা আছে। বলতো কিউব এর বাংলা কি? পারবে কেউ? স্যার ঘনাকার। ঘনক আকার বা ঘনক আকৃতির। ঠিক আছে, হ্যাঁ সবাই ঠিক বলছো, ঘনক আকার বা ঘনক আকৃতির। আমরা ঘনক কাদেরকে বলি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে আমরা ঘনক বলি। তাহলে সোজা কথা, যে আবরণী টিস্যু দেখতে ঘনক আকৃতির অথবা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে আমরা কি বলবো? কিউবয়েডাল আবরণী টিস্যু। কোথায় থাকে? বৃক্কের সংগ্রাহী নালিকায় থাকে। দেখো সংগ্রাহী নালিকা কোনটা? এই যে নেফ্রন, এই যে এই পার্টটা, এটাকে বলা হয় সংগ্রাহী নালিকা। তাহলে দেখো একটা নেফ্রনের বোমেন্স ক্যাপসুলটা কি দিয়ে তৈরি হয়? স্কোয়ামাস আবরণী টিস্যু। আর সংগ্রাহী নালিকা কি দিয়ে তৈরি হয়? কিউবয়েডাল আবরণী টিস্যু দিয়ে। এটা কিন্তু এমসিকিউতে আসবে, খুব ইম্পর্টেন্ট স্যার এগুলা। ক্লিয়ার? আর এদের কাজ কি? বিভিন্ন জিনিস পরিশোধন এবং আবরণের কাজে এরা লিপ্ত থাকে। আচ্ছা, আরেকটা পড়ি আজকে, আরেকটা পড়ে শেষ করব, কলামনার আবরণী টিস্যু। দেখো কলামনার আবরণী টিস্যু কাকে বলে, তোমাকে ছবি দেখাই তাহলে একটু ভালো বুঝতে পারবে। এই যে দেখো বইয়ের এই 3 নাম্বার ছবিটা দেখো, দেখছো এখানে মনে হচ্ছে না লম্বা 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 কোষ আছে? ঠিক না? অনেকটা সিঁড়ির মতো, সারি সারি সারি, যে দেখতে এরকম লম্বা আকৃতির সারিবদ্ধভাবে অবস্থান করে, তাদেরকে আমরা বলি কলামনার আবরণী টিস্যু। দেখো কি লেখছে বইয়ের মধ্যে, এই টিস্যুর কোষসমূহ স্তরের মতো সরু এবং লম্বা। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা চোরাই বুদ্ধি শিখাই দিই, যে কোথায় কলামনার টিস্যু আছে, এটা চোরাই বুদ্ধি শিখাই দিই। যেখান থেকে ক্ষরণ হয় সেখানেই কলামনার টিস্যু থাকে। কি বললাম? যেখান থেকে কোনো কিছু ক্ষরণ হয় অথবা শোষণ হয় সেখানেই কলামনার টিস্যু থাকে। তাহলে আমাকে একটা কথা বুদ্ধি করে বলো, এই যে পাকস্থলীতে বিভিন্ন এনজাইম ক্ষরণ হয়, পরিপাক তন্ত্রে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ হয়, তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি স্যার পাকস্থলীতে কোন ধরনের আবরণ টিস্যু আছে, অ্যান্সার কি হবে?
কলামনার টিস্যু। সোজা কথা, পরিপাক তন্ত্র তোমাকে যেটাই বলুক, তোমাকে যদি বলে কোলন অথবা ডিউডেনাম অথবা জেজুনাম, তোমাকে যেটাই বলুক সেখানে কি থাকে? কলামনার আবরণী টিস্যু থাকে। এটা মনে রাখতে হবে, যেখানে ক্ষরণ হয় শোষণ হয় সেখানে থাকে কলামনার আবরণী টিস্যু। আমরা আজকে এতটুকু পর্যন্ত, আমরা নেক্সট আবরণী টিস্যুটা পড়ি। আমরা গত ক্লাসে পড়েছিলাম 3 ধরনের আবরণী টিস্যু, স্কোয়ামাস, কিউবয়েডাল এন্ড কলামনার আবরণী টিস্যু। আজকে দেখো যে প্রাণীদেহে ভিত্তি পর্দার উপরে সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে আরো 3 ভাগে ভাগ করা যায়। আগেরটা প্রকারভেদ আমরা কিসের উপর ভিত্তি করে করেছিলাম? আগের প্রকারভেদ আমরা করেছিলাম অবস্থানের উপর ভিত্তি করে, মনে আছে? যে অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে আমরা আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করেছিলাম। এবার যে প্রকারভেদটা হবে সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপর ভিত্তি করে। ভিত্তি পর্দা জিনিসটা কি? যে পর্দার উপরে কোষগুলো অবস্থান করে। যেমন দেখো, এই যে আমি একটা লাইন টানলাম, এটা হচ্ছে ভিত্তি পর্দা। এর উপরে এই যে দেখো কোষগুলো অবস্থান করবে। তাহলে সোজা কথা, ভিত্তি পর্দা জিনিসটা কি? যে আবরণের উপরে বা পর্দার উপরে কোষগুলো অবস্থান করে তাকে বলা হয় ভিত্তি পর্দা। তাহলে এই ভিত্তি পর্দার উপরে কোষগুলো কিভাবে সজ্জিত আছে, এদের সংখ্যা কয়টা, তার উপর ভিত্তি করে আবরণী টিস্যু 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সাধারণ আবরণী টিস্যু। দেখো, এরা ভিত্তি পর্দার উপরে এক স্তরে সজ্জিত থাকে। শুধু এক স্তর শব্দটা গোল দাগ দাও, তাহলে এটা মনে থাকবে। তাহলে সাধারণ আবরণী টিস্যু কারা? যাদের কোষগুলা ভিত্তি পর্দার উপরে এক স্তরে সজ্জিত থাকে। এই যে দেখো, এই যে দেখো, এই যে ভিত্তি পর্দার উপর যে কোষগুলো আছে, দেখো এটা কিন্তু মাত্র একটা স্তর, উপরে কোনো স্তর নাই। তাহলে যে আবরণী টিস্যুর কোষগুলো এক স্তরে সজ্জিত থাকে তাদেরকে আমরা কি বলি? সাধারণ আবরণী টিস্যু। এক্সাম্পল কি? বৃক্কের বোম্যান্স ক্যাপসুল, সংগ্রাহক নালিকা, অন্ত্রপ্রাচীর। আচ্ছা, এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, গত ক্লাসে বলেছি। আচ্ছা, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড, ভিত্তি পর্দার উপরে কোষগুলো বহু স্তরে সজ্জিত থাকে। যেমন দেখো এই ছবিটা দেখো, বইয়ের ছবিটা দেখো, 2.19। দেখো এই একটা স্তর, এই উপরে আরেকটা স্তর, এই উপরে আরেকটা স্তর, এরকম ভিত্তি পর্দার উপরে, এটা ভিত্তি পর্দা, এর উপরে বহু স্তরে কোষগুলো সজ্জিত আছে। তাহলে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কাকে বলে? যদি ভিত্তি পর্দার উপরে আবরণী টিস্যুর কোষগুলো বহু স্তরে সজ্জিত থাকে তাকে আমরা কি বলবো? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। দেখো, এমন স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে যার স্তরের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 4টি স্তর, আবার পরক্ষণে দেখা যায় 7-8টি স্তর। তার মানে এই আবরণী টিস্যুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্রুত বিভাজনশীল। তো ধরো তুমি হঠাৎ মাইক্রোস্কোপের নিচে দেখলে যে এই আবরণী টিস্যুর স্তর আছে মাত্র 2টা, 1, 2। 1 মিনিট পরে আবার তাকালে দেখতে যে এটার স্তর হয়ে গেছে 7 থেকে 8টা। তার মানে এরা দ্রুত বিভাজনশীল, এই কথাটা মনে রাখতে হবে। তাই এদেরকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু। এটা খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার এমসিকিউ পরীক্ষা আসবে। নিচের কোনটি ট্রানজিশনাল আবরণী টিস্যু? তাহলে যে আবরণী টিস্যু মুহূর্তের মধ্যে দ্রুত বিভাজিত হয়ে কয়েক স্তরে পরিণত হয় তাদেরকে আমরা কি বলি? ট্রানজিশনাল আবরণী টিস্যু। তাহলে এরকম একটা এক্সাম্পল হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এক্সাম্পল কি? মেরুদণ্ডীদের স্কিন অথবা ত্বক, মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। আচ্ছা, সিউডো স্ট্র্যাটিফাইড, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, কেউ কি বলতে পারবে সিউডো শব্দের অর্থ কি? সিউডো, স্যার মিথ্যা। হ্যাঁ, গুড, ভেরি গুড, ফলস। সিউডো শব্দের অর্থ হচ্ছে ফলস অথবা মিথ্যা, বাংলায় বলা হয় মিথ্যা। তাহলে দেখো কথাটা অর্থ কি দাঁড়ায়? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। বলো তো স্ট্র্যাটিফাইড মানে কি? মাত্র পড়িয়েছি। স্ট্র্যাটিফাইড মানে কি? কি মাত্রই পড়ালাম, স্ট্র্যাটিফাইড মানে কি বলো একজন?
স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে যে আবরণী টিস্যুর কোষগুলো বহু স্তরে সজ্জিত থাকে তাদেরকে আমরা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলি। তাহলে যখনই শব্দটার আগে সিউডো বসাবো তার মানে কি ফলস স্ট্র্যাটিফাইড, তার মানে দূর থেকে দেখলে মনে হবে যে অনেকগুলা স্তরে সজ্জিত, কিন্তু কাছে আসলে দেখলে মনে হবে যে আসলে এটা এক স্তরে বিন্যস্ত, ঠিক না? তাহলে দেখো কি লেখছে, এই টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপরে এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতায় হয় এই টিস্যুকে দেখতে স্তরীভূত মানে কয়েক স্তর বিশিষ্ট বলে মনে হয়। যেমন দেখো এই ছবিটা দেখো, তুমি যখন প্রথমবার এই ছবিটা দেখবে দূর থেকে দেখে মনে হবে কি অনেকগুলো স্তরে সজ্জিত, সামনে এসে দেখো, জুম করে দিই, দেখো এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, তার মানে কি এরা এক স্তরে সজ্জিত, এখানে বহু স্তর নাই। ক্লিয়ার? তাইলে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুগুলা কেমন? দূর থেকে দেখলে মনে হয় অনেকগুলা স্তর, কিন্তু যখন তুমি কাছে থেকে দেখবে তখন দেখলে মনে হবে যে এরা এক স্তরে সজ্জিত। ক্লিয়ার? এই জন্য নাম কি হয়েছে ফলস স্ট্র্যাটিফাইড অথবা সিউডো স্ট্র্যাটিফাইড। কোথায় পাওয়া যায় দেখো, যেমন ট্রাকিয়া অথবা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালীতে এই ধরনের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায়। ক্লিয়ার? স্যার এই তিনটা কারো প্রবলেম আছে কিনা বলো, আমি একবার ডিসকাস করি তারপর পড়া ধরবো। তাহলে সাধারণ আবরণী টিস্যু কাকে বলে? যে সকল আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপরে এক স্তরে সজ্জিত, সাধারণ আবরণী টিস্যু বলে। কোথায় কোথায় পাওয়া যায়? যেমন বৃক্কের বোমেন্স ক্যাপসুল, সংগ্রাহী নালিকা, অন্ত্রপ্রাচীর, এই জায়গাগুলোতে পাওয়া যাবে। স্ট্র্যাটিফাইড মানে কি? স্ট্র্যাটিফাইড শব্দের অর্থই হচ্ছে বহু স্তর। তাহলে যে আবরণী টিস্যুর কোষগুলো কয়েক স্তরে বিন্যস্ত তাদেরকে আমরা কি বলি? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এরা খুব দ্রুত বিভাজনশীল, মুহূর্তের মধ্যে কয়েক স্তর হয়ে যেতে পারে, এই জন্য এদেরকে বলা হয় ট্রানজিশনাল আবরণী টিস্যু। কোথায় পাওয়া যায়? স্কিন অথবা ত্বকে পাওয়া যায়। সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো শব্দের অর্থ হচ্ছে ফলস বা মিথ্যা। তাহলে ফলস স্ট্র্যাটিফাইড, তাহলে স্ট্র্যাটিফাইড হচ্ছে বহু স্তর, তার মানে মিথ্যা বহু স্তর, যেটাকে দূর থেকে দেখলে মনে হবে যে অনেকগুলা স্তরে সজ্জিত, কিন্তু কাছে এসে দেখলে মনে হবে যে এরা এক স্তরে বিন্যস্ত। কেন এরকম মনে হয়? কারণ এই কোষগুলো অনেক লম্বাটে, অনেক বিভিন্ন উচ্চতায় হওয়ায়, যেমন একটা ছোট একটা বড় এরকম বিভিন্ন উচ্চতায় হয়, এরকম দেখে মনে হয়। কোথায় পাওয়া যায়? ট্রাকিয়া অথবা শ্বাসনালী। বলো এই জায়গা থেকে কারো কোশ্চেন আছে কিনা? স্যার, হ্যাঁ বলো। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর যে কোষগুলো ওগুলো কি সবসময় বিভাজন ঘটতে থাকে? সবসময় বিভাজন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর। যেমন সাপোজ ধরো স্কিনে যে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আছে এটা প্রতি 28 দিন পর পর বিভাজিত হচ্ছে। আবার এরকমও কিছু স্ট্র্যাটিফাইড টিস্যু আছে যারা প্রতিনিয়ত বিভাজিত হচ্ছে, এখন ধ্বংস হচ্ছে এখনই বিভাজিত হচ্ছে, ধ্বংস হবে বিভাজিত হবে, এরকম অনেকটা। আর কোনো কোশ্চেন? এই তিনটা বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা একজনকে কোশ্চেন করি, এই শিহাব, শিহাব আছো? জি স্যার। আচ্ছা শিহাব বলো তো ট্রানজিশনাল আবরণী টিস্যু জিনিসটা কি, বুঝায় বলো আমাকে। স্যার বলো একটু শিহাব। পড়তে হবে স্যার। কেন, মাত্র তো বুঝালাম, কে পারবে ট্রানজিশনাল আবরণী টিস্যু? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার স্যার ট্রানজিশনাল আবরণী টিস্যু হচ্ছে এক ধরনের স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু যার স্তরের সংখ্যা আর কি মিনিটের মধ্যে পাল্টে যায়। কখনো 3 থেকে 4টি স্তর থেকে আবার কিছুক্ষণ পরে 7 বা 8টি স্তরে পরিণত হয়। মানে দ্রুত বর্ধনশীল এই ধরনের আবরণী টিস্যুকে আমরা কি বলি? ট্রানজিশনাল আবরণী টিস্যু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আমাকে বলবে, কে বলবে? পৃথা সাহা আসো। জি স্যার। আচ্ছা তুমি বলো তো স্যার সিউডো স্ট্র্যাটিফাইড
আবরণী টিস্যু বলতে তুমি কি বুঝছো? যে টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার ওপর এক স্তরে বিন্যস্ত অর্থাৎ সাজানো থাকে তাকে সিউডো স্ট্র্যাটিসফাইড আবরণী টিস্যু বলে। আচ্ছা, কি বুঝছো সেটা বলো না। তোমার বইয়ের কথা তো তুমি বললে, তুমি বুঝছোটা কি সেটা বলো। তোমার কাছে কি বুঝে আসছে? একটা জিনিস সবসময় মনে রাখবে স্যার, তুমি পুরা বই মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার হলে তোমার টেনশন কাজ করবে, নার্ভাসনেস কাজ করবে, তুমি টেনশনে পড়ে যাবে। তখন কি মনে হবে জানো? তখন তোমার কাছে মনে হবে যে ভুলে গেছি, কি পড়ে আসছি, বইয়ের ওই লাইনটা তো মনে নাই, ভুলে গেছি। এই যে যখন ভুলে যাবে তখন কিন্তু আর পরের লাইনটা লিখতে পারবে না। এই জন্য আমি সবসময় এনকারেজ করি, হ্যাঁ বইয়ের হুবহু তুমি মনে রাখো সেটা ভালো, কিন্তু কিছু জিনিস বুঝে মাথায় রাখতে হবে। যদি বিপদে পড়ে যাও সেভাবে তুমি লিখে দিতে পারো। কারণ তুমি বুঝলা স্যার না, একটা শুধু মুখস্থ কোশ্চেন করলা। করি। হ্যাঁ বলো। স্যার আবরণী টিস্যু কি মানে বাহিরের ইয়া থেকে আমাদের ত্বককে রক্ষা করে, এটা হয় না? আবরণী টিস্যু যে যে জায়গায় থাকবে, আবরণী টিস্যু নট লাইক দ্যাট যেটা স্কিনে শুধু থাকে। তোমার কাছে হয়তো মনে হবে যে আমাদের দেহের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে ত্বক, তাহলে ত্বকে কি শুধু আবরণী টিস্যু থাকে? না স্যার। তোমার ভেতরে যে অঙ্গগুলো আছে যেমন ফুসফুস, যকৃত, পাকস্থলী, সব জায়গায় বাইরে একটা কোষ আবরণী থাকে। বুঝতে পেরেছো? সব অঙ্গের মধ্যে আবরণী আছে। তো যে যে জায়গায় আবরণ টিস্যু আছে সেই সেই জায়গার কাজগুলা করবে। কেউ কেউ শোষণ করতে পারে, কেউ কেউ প্রতিরক্ষা দান করতে পারে, কেউ পরিবহনে সাহায্য করে, বিভিন্ন ধরনের কার্যাবলী করতে পারে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, সো স্যার একটা তোমাকে একটা জিনিস যেটা মাথায় রাখা লাগবে, তোমাকে একটা কনসেপশন গ্রো করে যেতে হবে। মুখস্থ করার ট্রাই করো না, বিপদে পড়বে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আসো আমাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারবে যে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কাকে বলে? স্যার আমি বলবো। স্যার যেটা হ্যাঁ শিহাব বলো, শিহাব একটা পারো নাই, শিহাব বলো। স্যার যে টিস্যুটাকে আপনি বাইরে থেকে দেখলে মনে হবে অনেকগুলো স্তর, কিন্তু কিন্তু সামনে থেকে দেখলে তারপরে দেখা যাবে যে এটার মধ্যে মাত্র একটি স্তর আছে। ওকে কেন এরকম হয় বলো তো? স্যার, জানি না। তো মাত্রই পড়ালাম, কেন এরকম হয় কে পারবে? স্যার কোষগুলো বিভিন্ন উচ্চতার হয়। হ্যাঁ ভেরি গুড। কোষগুলো একটা ছোট একটা বড়, তো দূর থেকে দেখলে মনে হয় যে অনেক কোষ। বুঝতে পেরেছো? কিন্তু আসলে এটা এক স্তর বিশিষ্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট চলে আসো। এখন দেখো, আবরণী টিস্যুগুলো আবার কাজের উপর ভিত্তি করে নানাভাবে রূপান্তরিত হয়। যেমন দেখো, সিলিয়া যুক্ত আবরণী টিস্যু। সিলিয়া কি জিনিস কেউ বুঝো? সিলিয়া, ফ্লাজেলা, এগুলা কেউ বুঝো? দেখো আমি তোমাকে বুঝাই। এই যে দেখো, এই একটা সেল, এই সেলের মধ্যে যদি এরকম সূত্রাকার গঠন থাকে, এরকম সূত্রাকার গঠন বিদ্যমান থাকে এবং সেটা যদি তার চলনে সাহায্য করে তাহলে সেটাকে বলা হয় ফ্লাজেলা। আর যদি সেটা গাঠনিক উপাদান হিসেবে সাহায্য করে বা গাঠনিক অংশ হিসেবে সাহায্য করে সেটাকে বলা হয় সিলিয়া। তাহলে সিলিয়া আর ফ্লাজেলা জিনিসটা কি? এরা সাধারণত কোষের সূত্রাকার উপবৃদ্ধি, কোষের মধ্যে সূত্রাকার উপবৃদ্ধি। এখন এই উপবৃদ্ধিটা যদি তার চলনে সহায়তা করে তখন আমরা সেটাকে কি বলি? ফ্লাজেলা। আর যদি গাঠনিক অংশ হিসেবে থাকে, যে একটা গঠনের অংশ, তাহলে তখন আমরা কি বলি? সিলিয়া। ভালো মতো বুঝো আমি কি বলি। তাহলে সিলিয়া ফ্লাজেলা জিনিসটা কি? এটা হচ্ছে কোষের সূত্রাকার উপবৃদ্ধি। দেখো কোষ থেকে একটা সূত্রাকার অংশ তৈরি হয়েছে, যদি এই সূত্রাকার অংশটা কোষের চলনে সহায়তা করে তাহলে তখন আমরা কি বলি? ফ্লাজেলা। আর যদি এটা গঠনের অংশ হিসেবেই থাকে, কোনো চলনে সহায়তা করে না, তখন আমরা বলি সিলিয়া। এখন দেখো এরকম কিছু আবরণী টিস্যু আছে যারা সিলিয়া যুক্ত হইতে পারে। এগুলো কোথায় থাকে? যে মেরুদণ্ডী প্রাণী, শ্বাসনালীর প্রাচীরে এরকম সিলিয়া যুক্ত আবরণী টিস্যু পাওয়া যায়। আবার এরকম কিছু আবরণী টিস্যু আছে যারা ফ্লাজেলা যুক্ত। কোথায় পাওয়া যায়?
জীবের নাম। এর এন্ডোডার্মে থাকে, মানে অন্তত্বকে থাকে। এন্ডো মানে অন্ত, ডার্ম মানে ত্বক। এন্ডো শব্দের অর্থ কি? অন্ত। আর ডার্ম মানে হচ্ছে ত্বক, তার মানে অন্তত্বকে থাকে। তাহলে ফ্লাজেলা যুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে? হাইড্রার অন্তত্বকে অথবা এন্ডোডার্মে। সিলিয়া যুক্ত আবরণী টিস্যু কোথায় থাকে? আমাদের শ্বাসনালীর প্রাচীরে। ক্লিয়ার? আচ্ছা, ক্ষণপথ যুক্ত আবরণী টিস্যু, যে সকল আবরণী টিস্যু কোষগুলো ক্ষণপথ সৃষ্টি করতে পারে। আচ্ছা, ক্ষণপথ কি জিনিস স্যার, কেউ বলতে পারবে? স্যার অনেকগুলো পা থাকে। আর আর কেউ? এই যে একটা সেল, এই সেলটা যদি প্রয়োজনে এরকম আকৃতি পরিবর্তন করে, দেখো ছিল এরকম স্কোয়ার, আকৃতি পরিবর্তন করে অনেকগুলো এরকম কোণাযুক্ত আকৃতি তৈরি করলো না, ভিন্ন আকৃতি তৈরি করলো না, এদেরকে বলা হয় ক্ষণপদ। এই যে কোণাযুক্ত উপবৃদ্ধি যে তৈরি হলো, দেখো মানে কিনারাতে এরকম কতগুলো বর্ধিত অংশ তৈরি হলো না, এদেরকে বলা হয় ক্ষণপদ। বুঝতে পেরেছো? যেমন অ্যামিবাতে দেখা যায় এরকম। অ্যামিবা দেখছো না? স্যার অ্যামিবা কি করে? বলো। স্যার এদের আকৃতি পরিবর্তন হয় কেন? এরা হচ্ছে জৈবিক চাহিদা অনুযায়ী। বুঝতে পেরেছো? ধরো এই কোষটা খাদ্য গ্রহণ করে, এখন খাবারের সাইজটা হচ্ছে এত বড়, কোষের সাইজ এর চেয়ে খাবারের সাইজ বড়, তাহলে কি করবে? এই খাবারটাকে সে গিলার জন্য এরকম ক্ষণপথ সৃষ্টি করতে পারে। সোজা কথা, যে কাজ সেই কাজ অনুযায়ী তখন সে ক্ষণপথ সৃষ্টি করতে পারে, আকৃতি পরিবর্তন করতে পারে। দেখো ক্ষণপথযুক্ত আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়? যেমন হাইড্রার অন্তত্বকে পাওয়া যায়, আমাদের অন্ত্রে পাওয়া যায়, পরিপাক তন্ত্রে পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো জননাঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয়। এরা প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। তাইলে জনন কোষের মধ্যে বিশেষ ধরনের আবরণী টিস্যু থাকে। আচ্ছা, গ্রন্থি আবরণী টিস্যুতে চলে আসো। দেখো এদের কাজ হচ্ছে এরা বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। আমরা এটা গত ক্লাসেও বলেছিলাম যে গ্রন্থির কাজ কি? বিভিন্ন ধরনের ক্ষরণ করা। আচ্ছা বলো তো স্যার, গ্রন্থিতে কোন ধরনের আবরণী টিস্যু থাকে? দেখি কার কার মনে আছে গতদিনের পড়াটা। স্যার কলামনার আবরণী টিস্যু। ভেরি ভেরি গুড। আমরা বলেছিলাম যেখানেই ক্ষরণ সেখানেই কলামনার আবরণী টিস্যু, তাহলে গ্রন্থিতে সাধারণত কলামনার আবরণী টিস্যু বেশি দেখা যায়। আচ্ছা তাহলে দেখো সামারাইজেশন আসো, দেখো কি বলছে শেষে। তাহলে দেখা যাচ্ছে যে আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভেতরে ও বাইরের অংশ তৈরি করে থাকে। আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এইসব কাজে অংশ নেয়। যেটা একজন কোশ্চেন করেছিল যে স্যার আবরণী টিস্যুর কাজ কি, এটা দেখো এটা যে জায়গায় থাকবে সেই জায়গায় রক্ষণ করতে পারে, প্রতিরক্ষা দিতে পারে, সেখান থেকে ক্ষরণ করতে পারে, কোনো উপাদান শোষণ করতে পারে, কোনো উপাদান ব্যাপন করতে পারে, পরিবহনও করতে পারে। ক্লিয়ার? আবরণী টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু এবং জনন টিস্যুতে পরিণত হয়, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে। ক্লিয়ার? তাহলে তোমরা আজকে আমরা যতটুকু পড়ালাম, হ্যাঁ, এই পেজ নাম্বার 35 এখান থেকে শুরু করেছিলাম। একবার একটু রিডিং দাও তো, এই সাধারণ আবরণী টিস্যু থেকে শুরু করে পেজ নাম্বার 36 যোজক টিস্যুর আগ পর্যন্ত একবার রিডিং দিয়ে দেখো তো কোনো কিছু না বোঝার মতো আছে কিনা।
আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আশা করি সবকিছু সবাই বুঝেছো। এবার আসলে আমরা নেক্সট টপিক স্টার্ট করবো, যেটা হচ্ছে যোজক টিস্যু। দেখো, কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু কাকে বলে? দেখো, যে সকল টিস্যুর মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি এবং কোষের সংখ্যা কম, এই লাইনটা দাগ দাও, তাদেরকে কি বলা হয়? যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু বলা হয়। তাহলে যোজক টিস্যু কারা? যে সকল টিস্যুর মাতৃকার পরিমাণ বেশি। আমি যদি তোমাকে একটু ছবি এঁকে দেখাই, দেখো বইয়ের এখানে ছবি আঁকি, দেখো এই টিস্যুগুলা কেমন হবে? এই টিস্যুগুলা তুলনামূলকভাবে কম সংখ্যক কোষ দ্বারা গঠিত হবে। যেমন দেখো 3টা বা 4টা, কম সংখ্যক কোষ দ্বারা গঠিত হয়েছে। কিন্তু এদের ভেতরের গঠন তুমি যদি চিন্তা করো, তাহলে দেখবে যে এখানে প্রচুর দানাদার মাতৃকা থাকে ভেতরে, একদম হিবিজিবি। দেখো, প্রচুর দানাদার মাতৃকা আছে ভেতরে, কিন্তু কোষের সংখ্যা তুলনামূলকভাবে কম। আমরা কি পড়ে আসছিলাম যে টিস্যু কিভাবে গঠিত হয়? একগুচ্ছ কোষ দ্বারা গঠিত হয়। দেখো এখানে কিন্তু অনেকগুলা কোষ থাকে, কিন্তু যোজক টিস্যু এখানে কোষের সংখ্যা কম আর কোষের ভেতরে মাতৃকার পরিমাণ বেশি। তাহলে পরীক্ষায় যদি আসে যোজক টিস্যু কাকে বলে, দুইটা কথা আমাদের মাথায় রাখতে হবে: মাতৃকা বেশি, কোষ কম। তাহলে সোজা কথা, যে টিস্যুর গঠনে কোষের সংখ্যা কম, কোষের অভ্যন্তরে মাতৃকা বেশি, তাকে আমরা কি বলি? যোজক টিস্যু বলি। এটা 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আর এটা হচ্ছে তরল যোজক টিস্যু, একদম নিচে আছে তরল যোজক টিস্যু। তাহলে যোজক টিস্যু কয় ধরনের হইতে পারে? 3 ধরনের: ফাইব্রাস, স্কেলিটাল, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমরা যোজক টিস্যু নিয়ে কথা বলছিলাম। তাহলে যোজক টিস্যু কাকে বলে আমি আবারও বলছি: যে টিস্যুর গঠনে কোষের সংখ্যা কম কিন্তু কোষের ভেতরে মাতৃকার পরিমাণ বেশি, তাকে আমরা কি বলি? যোজক টিস্যু বলি। এটা 3 ধরনের হইতে পারে: ফাইব্রাস, স্কেলিটাল এবং তরল যোজক টিস্যু। ক্লিয়ার? তোমরা কি আমাকে কেউ বলতে পারবে যে ফাইবার? আবার বলো। স্যার তন্তু। হ্যাঁ, তন্তু বা সুতা। তাইলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যে স্যার ফাইব্রাস যোজক টিস্যু মানে কি, তোমার কমন সেন্স কি বলবে? স্যার, যে যোজক টিস্যুতে আমি তন্তুময় কিছু উপাদান পাবো বা সুতা সুতার মতো উপাদান পাবো। তাহলে দেখো, এই ধরনের যোজক টিস্যুতে আমরা কি পাবো? এদের মাতৃকার মধ্যে কতগুলা তন্তুময় উপাদান পাবো। তাইলে যে সকল যোজক টিস্যুর মাতৃকা বা যোজক টিস্যুর কোষ সমূহ সূত্রাকার বা সুতা সুতার মতো, তাদেরকে আমরা কি বলি? ফাইব্রাস যোজক টিস্যু বলি। তুমি কি কখনো একটা পেশি দেখেছো তোমরা? মাংস পেশি। জি স্যার। একটা মাংস পেশিকে তুমি যদি এরকম পানির মধ্যে ভিজায় রাখো, অনেকক্ষণ ধরে পানির মধ্যে ভিজায় রাখবে, ভিজায় রেখে এরকম হাত দিয়ে এরকম যদি খোলার চেষ্টা করো, তাহলে জিনিসটা কেমন বলো তো? কখনো ট্রাই করেছো কেউ? স্যার সুতার মতো আর কি, মানে আঁশের মতো আর কি উঠে উঠে আসে। হ্যাঁ, ভেরি গুড। তখন দেখবে যে এরকম হবে, এরকম আঁশের মতো মনে হচ্ছে যে খুলে খুলে আসবে, সুতার মতো। তাহলে ফাইব্রাস যোজক টিস্যুর উদাহরণ কোনটা হবে? কমন সেন্স, মাংসপেশি বা পেশির মধ্যে থাকে ফাইব্রাস যোজক টিস্যু। তাহলে দেখো, এই ধরনের যোজক টিস্যু দেহ ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এই যে পেশির মধ্যে থাকে, এই শব্দটা গোল দাগ দাও। এদের মাতৃকায় বিভিন্ন ধরনের তন্তু বা সুতার আধিক্য দেখা যায়, যেটা আমরা বললাম। তাহলে ফাইব্রাস যোজক টিস্যু কাকে বলে? যে যোজক টিস্যুর মাতৃকায় সূত্রাকার উপাদান দেখা যায় অথবা তন্তুর মতো উপাদান দেখা যায়, তাদেরকে আমরা কি বলবো? ফাইব্রাস যোজক টিস্যু বলবো। এক্সাম্পল কি? পেশি। ক্লিয়ার? আচ্ছা, স্কেলিটাল যোজক টিস্যু। স্কেলিটাল শব্দের অর্থ কি বলতো? কঙ্কাল। কঙ্কাল। স্কেলিটাল শব্দটা আমরা যখনই উচ্চারণ করি, এটা মানেই হচ্ছে কঙ্কাল। আমাদের সামনে একটা শক্ত হাড় এর ছবি ভেসে ওঠে,
যখনই আমরা স্কেলিটাল অথবা স্কেলিটন শব্দটা ব্যবহার করি, আমাদের সামনে একটা শক্ত হাড় অথবা কঙ্কালের ছবিটা ভেসে ওঠে। তাহলে দেখো স্কেলিটাল যোজক টিস্যু সম্বন্ধে কি লেখছে, যে এরা হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলে। এই যে তোমার আমার দেহের যে আকৃতি, এই আকার আকৃতিটা কেন এরকম মানুষের মতো, কেন পশুর মতো হইল না, এটা একমাত্র নির্ধারণ হয় আমাদের স্কেলিটাল যোজক টিস্যুর দ্বারা। আমাদের অস্থিগুলার বিন্যাসের মাধ্যমে আমাদের এরকম আকার আকৃতি ফুটে ওঠে। এরা সাধারণত কি করে, দেহের কাঠামো গঠন করে। এছাড়াও দেখো দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়, অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে। আমাদের যে কোনো অঙ্গ সঞ্চালনের জন্য এবং আমাদের চলাফেরার জন্য এই অস্থিগুলা ভূমিকা রাখে। এছাড়াও মস্তিষ্ক, মেরুরুজ্জ, ফুসফুস, হৃৎপিণ্ড এরকম নরম অঙ্গগুলাকে আবৃত করে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে। বলতো স্যার, রক্তকণিকা কোথা থেকে উৎপাদিত হয়? পারবে কেউ? কোথা থেকে উৎপাদিত হয় কেউ জানো? এই যে সাপোজ একটা অস্থি, এটা আমাদের ধরো হাতের অস্থি, আমাদের হাতে অস্থি আছে না, হাড় আছে না, এটা হাতের অস্থি। এই হাতের অস্থির এই জায়গাগুলাতে অথবা ভেতরে এরকম অস্থি মজ্জা থাকে। কি থাকে স্যার? অস্থি মজ্জা থাকে ভেতরের দিকে, এরকম অস্থি মজ্জা থাকে। বুঝতে পেরেছো? এই অস্থি মজ্জা থেকে আমাদের রক্তকণিকা উৎপাদিত হয়। তাহলে আমি কি বলতে পারি যে স্কেলিটাল যোজক টিস্যুর একটা কাজ হচ্ছে রক্তকণিকা উৎপাদন করা? এটাও ডেফিনেটলি বলা যায় যে স্কেলিটাল যোজক টিস্যুর একটা কাজ হচ্ছে রক্তকণিকা উৎপাদিত করা। কিভাবে করে সেটা আমরা বললাম। আচ্ছা, এছাড়াও এই স্কেলিটাল যোজক টিস্যুর সাথে ঐচ্ছিক পেশিগুলো, মানে যে পেশিগুলো তুমি নিজের ইচ্ছায় নাড়াতে পারবে, সেই পেশিগুলো সংযুক্তির ব্যবস্থা করে। গঠনের উপর ভিত্তি করে স্কেলিটাল যোজক টিস্যু আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে কোমল অস্থি, একটা হচ্ছে অস্থি। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষা এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু বলতে কি বুঝো? সাধারণত সৃজনশীলের ক্ষতে আসবে এই কোশ্চেনটা। স্কেলিটাল যোজক টিস্যু বলতে কি বুঝো? স্কেলিটাল যোজক টিস্যু কারা? যারা হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। এদের কাজ কি কি? এক নাম্বার হচ্ছে দেহের কাঠামো গঠন করলো, আকার আকৃতি দান করে 2 নাম্বার কাজ, দৃঢ়তা প্রদান করে 3 নাম্বার, অঙ্গ সঞ্চালন সহায়তা করে, চলনে সহায়তা করে 5 নাম্বার, অভ্যন্তরীণ নরম অঙ্গগুলাকে ঢেকে রেখে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়াও রক্তকণিকা উৎপাদন করে এবং এই হাড়গুলার সাথে কিন্তু পেশি সংযুক্ত। তার মানে যে পেশিগুলো আমরা নিজের ইচ্ছা নাড়াইতে পারি, ঐচ্ছিক পেশি, সেগুলা কিন্তু এই স্কেলিটাল যোজক টিস্যু অথবা অস্থির সাথে সংযুক্ত। ক্লিয়ার? দেখো তো স্যার এতটুকুর মধ্যে কারো কনফিউশন আছে কিনা? স্কেলিটাল যোজক টিস্যু থেকে কারো কনফিউশন আছে কিনা বলো তো স্যার? কোনোটা না বুঝলে বলো, আমি আবার বুঝাই। আছে কারো কনফিউশন? পরীক্ষা কিন্তু আসবে। স্কেলিটাল যোজক টিস্যু কি বলতে কি বুঝছো, এর কাজগুলা তুলে ধরবে, কাজগুলা কিন্তু পরীক্ষার হলে লেখা লাগবে। আচ্ছা, এবার আসো কোমল অস্থি আর হচ্ছে অস্থি, এই দুইটা জিনিস কি? আচ্ছা, তোমরা সবসময় এই যে মুরগির ঠ্যাং দেখছো, ঠিক না? যেটাকে আমরা মুরগির লেগ পিস বলি, যেটা আমরা খুব পছন্দ করে অনেকেই খাই, এরকম না অনেকটা? এর উপরে মাংসটা থাকে অনেকটা এরকম না? আচ্ছা, এই অস্থিটার মধ্যে বলো তো শক্ত জায়গা কোনটা, নরম জায়গা কোনটা? বলতে পারবে? দেখো আমি একটু হেল্প করি। এই দুইটা পার্ট শক্ত না নরম বলো তো? স্যার নরম। স্যার নরম। নরম। আর এই পার্টটা তুলনামূলক শক্ত। তাহলে দেখো এটা কিন্তু একটা স্কেলিটাল যোজক টিস্যু,
পুরাটাই কিন্তু একটা স্কেলিটাল যোজক টিস্যু, কিন্তু এর মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট কিছুটা নরম, সহজেই ভঙ্গুর, মানে কামড় দিলে সহজেই ভেঙে যায়, ঠিক না? আর আরেকটা পার্ট আছে কিছুটা তুলনামূলক শক্ত, সহজে ভঙ্গুর নয়, মানে কামড় দিলে সহজে ভাঙে না, একটু প্রেসার বেশি দিতে হয়, তাহলে সেটা এক ধরনের স্কেলিটাল যোজক টিস্যু। এটাকে আমরা বলে থাকি কোমল অস্থি, আর এটাকে আমরা বলে থাকি অস্থি। তাহলে কোমল অস্থি আর অস্থি জিনিসটা কি? তাহলে স্কেলিটাল যোজক টিস্যুর যে অংশটা তুলনামূলক কম দৃঢ়। কম দৃঢ় মানে কি? মানে কম শক্ত। দৃঢ় মানে বাংলায় বলে শক্ত, তাহলে কম দৃঢ়, সহজে ভঙ্গুর মানে সহজে ভেঙে যায়, সেটাকে আমরা কি বলবো? কোমল অস্থি। আর যেটা উল্টা কথা, শক্ত সহজে ভঙ্গুর নয়, মানে সহজে ভাঙে না, তাহলে সেটাকে আমরা কি বলবো? অস্থি। ক্লিয়ার? তাহলে কোমল অস্থি জিনিসটা কি? এটা একটা স্কেলেটাল যোজক টিস্যুর অংশ, যেটা তুলনামূলক কম দৃঢ়, মানে একটু নরম, সহজে ভঙ্গুর মানে সহজে এটা ভেঙে যায়। আর যেটা একটু শক্ত, সহজে ভঙ্গুর নয়, তাকে আমরা কি বলি? অস্থি বলি। দেখো এই কথাগুলো এখানে লেখা আছে যে কোমল অস্থি এক ধরনের নমনীয়, মানে নরম স্কেলেটাল যোজক টিস্যু। কোথায় কোথায় থাকে? যেমন মানুষের নাক, এই যে দেখো তোমার নাকের ঠিক মাঝখানে হাত দাও, এই দুই ছিদ্রের ঠিক মাঝখানে হাত দিলে জায়গাটা খুব নরম না? আবার দেখো কানের যেখানে তোমরা ইয়ার রিং পরো, এই কানের এই জায়গাটাতে হাত দাও, সরি ইয়ার রিং না, এই যে কানের যে বাইরের যে অংশটা, আমরা যেখানে ছিলাম, দেখো আমরা যেটা বলছিলাম, এই যে কানের যে বাইরের যে অংশটা, যেটা সহজে ফোল্ড করা যায়, দেখো আমরা যে কানের যে বাইরের অংশটা বলি, যেটা সহজে একটু রাবারের মতো ফোল্ড করা যাচ্ছে, আমি চাপ দিয়ে ছেড়ে দিলে আবার আগের অবস্থানে চলে যাচ্ছে, এটাকে বলা হয় পিনা, কানের পিনা। কিন্তু এইগুলা হচ্ছে এরকম কোমল অস্থি দ্বারা গঠিত। এই যে নাকের ঠিক মাঝখানে যেখানে আমি হাত দিচ্ছি, দুই ছিদ্রের মাঝখানে দেখো এটা একটু খুব নরম। আবার ঠিক কানের যে পিনা বা বাইরের যে অংশটা, যেটা আমি ভাঁজ করছি আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যাচ্ছে, এটাকে বলে পিনা। এগুলা হচ্ছে কোমল অস্থি দ্বারা গঠিত। আর অস্থি জিনিসটা কি? অস্থি হচ্ছে দৃঢ়, ভঙ্গুর, যদি তুমি আঘাত করো তাহলে ভেঙে যাবে, অনমনীয় মানে এতটা নমনীয় নয়, স্কেলিটাল কানেকটিভ টিস্যু বা স্কেলিটাল যোজক টিস্যু। আচ্ছা, এদের মাতৃকা এরা কেন এত শক্ত হয়? দেখো অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে, এজন্য এরা কেমন হয়? খুব দৃঢ় বা শক্ত হয়। বুঝতে পেরেছো? অস্থি দৃঢ়তা প্রদান করে, এই ক্যালসিয়াম জাতীয় উপাদান থাকার কারণে এরা খুব শক্ত হয় এবং সহজে দৃঢ়তা প্রদান করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে কোমল অস্থি অস্থি সম্বন্ধে কারো কোনো কনফিউশন আছে? স্যার কোমল স্যার অস্থি এবং অস্থি, স্যার হ্যাঁ বলো। স্যার কোমল অস্থি আর তরুণ অস্থি কি এক? একই জিনিস, একই জিনিস, বরঞ্চ কোমল অস্থি না লিখে তরুণ অস্থি লিখলে সবচেয়ে ভালো। বুঝতে পেরেছো? কোমল অস্থি বলতে কোনো শব্দ এখন আর উচ্চারিত হয় না, এখন সবাই তরুণ অস্থিই বলে। আর কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? আচ্ছা, আমরা এই যে তরল যোজক টিস্যুটা, এটা মঙ্গলবার দিন বিকাল 3টায় এটা থেকে পড়া শুরু করব, তরল যোজক টিস্যু থেকে। আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখবো। আমি আবারও বলছি, আমাদের নেক্সট ক্লাস কিন্তু মঙ্গলবার, এই আগামী মঙ্গলবার বিকাল 3টায়। সবাই নির্দিষ্ট সময় চলে আসবে, আমরা পড়াশোনা সেই 3টা থেকে শুরু করব। এবং আমরা কোর্স বিভাজনের যে অংশটুকু বাকি আছে সেটা প্রথমে পড়াবো, তোমাদের কোশ্চেন গুলো শুনবো যদি থাকে, তারপর আমরা এই তরল যোজক টিস্যু থেকে আমাদের পড়াটা স্টার্ট করব। বুঝতে পেরেছো? একজন স্ক্রিনশট নাও, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।